ভারতের পতাকা কিংবা পাকিস্তানের পতাকা পায়ের নিচে লাগাই দিয়ে হাইটে যাওয়ার মধ্যে আমরা বড় কোনো গৌরব মনে করি না। আমি সারাক্ষণ শুধু ভারতের বিরুদ্ধে কথা বলছি আর পাকিস্তানের পতাকা পাড়িয়ে যাচ্ছি। সেই ভাঙা রাষ্ট্র পাকিস্তানেরও পারমাণবিক বোমা আছে। আর ভারত দুনিয়া ব্যাপী তার হেজিমনি দিয়ে আইটি সেক্টর দখল করে শুধু বাংলাদেশ না, যাকেই সে থ্রেট মনে করে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আর আমরা এখানে বসে কি করছি? কতক্ষণ ভারত, কতক্ষণ পাকিস্তানের কথা বলছি। আমার ঢাকার কথা কই ভাই? আমার বাংলাদেশের কথা কই ভাই? একজন আজানের উত্তর দিয়েন। আমাদের এবার নয় রাজনীতি, আমরা ঢাকার কথা বলবো, আমরা 56,000 বর্গ মাইলের কথা বলবো। আমার যে বন্ধুরা ভারতের আর পাকিস্তানের পতাকা আপনারা পাপোশ হিসেবে ব্যবহার করছেন, আপনাদেরকে একটা বিনীত অনুরোধ করি ভাই হিসেবে, এই সময়টা এইখানে ব্যয় না করে বাংলাদেশের পতাকাটা আরো কত উঁচুতে বাঁধা যায় সেইটার উপরে নজর দেন। ভারত পাকিস্তানকে পাড়াই গেলে বাংলাদেশের কোনো উন্নতি হবে না, কিন্তু বাংলাদেশের পতাকাটা যদি আরো অনেক উঁচুতে, আরো উঁচুতে বাঁধা যায়, সেইটাই আমাদেরকে বিশ্বের বুকে পরিচিত করবে ইনশাআল্লাহ। চলেন আমরা কেউ বিএনপি করবো, কেউ জামাত করবো, কেউ এনসিপি করবো, যা ইচ্ছা তাই করবো, কিন্তু আমরা কোন দেশের তাবেদারি করব না, গোলামি করব না। আমাদের মননে, মগজে, চিন্তায়, ভাবনায় যেটা অনুরণিত হবে সেটা শুধুই বাংলাদেশ। এই জমিনটা এত স্বাধীন, আপনাদেরকে বলি, মুঘল আমলেও যখন সব দখল হয়ে গেছে, আমাদের 12 ভূঁইয়ারা কিন্তু এই স্বাধীন জমিনে তাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তারা কিন্তু বুক চিতিয়ে লড়াই করেছেন, এই ঢাকা কারো তাবেদার হয় নাই। তাহলে গত 600-700 বছর ধরে আমাদের যে আজাদির লড়াই, আমাদের আজাদির ইতিহাস, আজকে সেই আজাদির ইতিহাসকে সোজাসাপটা দাঁড় করিয়ে রাখার জন্য কতক্ষণ কেন আমার ভারত লাগবে, কতক্ষণ কেন পাকিস্তান লাগবে আমাকে বলেন? আমাদের সবাইকে লাগবে, প্রতিবেশী হিসেবে, প্রভু ছাড়া আর কাউকে লাগবে না। এইখানে যত পার্সেন্ট মুসলমান হোক, সংখ্যা আমরা বলবো না, আমরা তাওহীদবাদী মানুষ হিসেবে এই রাষ্ট্রের প্রভু একমাত্র আল্লাহ, এবং আমাদের ক্ষমতার উৎস আমাদের জনতার বৈধতা। এর বাইরে আমাদের আর কোনো দিল্লির অথবা ইসলামাবাদের কারো তাবেদারির প্রয়োজন নাই। এইখানে যত পার্সেন্ট মুসলমান হোক, সংখ্যা আমরা বলবো না, আমরা তাওহীদবাদী মানুষ হিসেবে এই রাষ্ট্রের প্রভু একমাত্র আল্লাহ, এবং আমাদের ক্ষমতার উৎস আমাদের জনতার বৈধতা। এর বাইরে আমাদের আর কোনো দিল্লির অথবা ইসলামাবাদের কারো তাবেদারির প্রয়োজন নাই। আমরা সেই দেশটা আমরা ঘুরে ফিরে সবাই, মানে দেখেন আজকে আমরা দিল্লির বিরুদ্ধে যে কথা বলি, তা তো আমরা দিল্লির ন্যারেটিভই বলি। কেন দিল্লির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদেরকে আবার ইসলামাবাদের পক্ষ হয়ে কথা বলতে হচ্ছে? কেন? ঢাকা কোনো জমিন না? আমাদেরকে দিল্লি, হ্যাঁ, পাকিস্তান, চায়না, শ্রীলঙ্কা আমাদের দারুণ প্রতিবেশী। যেমন প্রতিবেশী আমাদের ভারত, আমরা এখানে কোনো প্রভু চাই না, আমরা অনেক ভালো প্রতিবেশী চাই। আমরা বঙ্গোপসাগরের মধ্যে হতে দুনিয়ার সব জায়গায় চলে যেতে চাই। আমাদেরকে পাকিস্তানকে লাগবে, চায়নাকে লাগবে, এমনকি ভারত যদি প্রভুত্ব বন্ধ করে তারা ভালো প্রতিবেশী হয়, আমাদের ভারতকেও তো লাগবে। শুধু আমাদের লাগবে না, আমাদেরকেও ভারতকে লাগবে ভারতের স্থিতিশীলতা রক্ষার জন্য। সেটা যদি হয়, তাহলে কেন আমাদের দেশে আজকে একজনই গিয়ে একটা ভারতের পতাকা লাগাই দিচ্ছে? আবারও বলি, সব থেকে কষ্টের কথা বলি, কষ্টের কথাটা হচ্ছে ঐতিহাসিক একটা জুলাই গণ অভ্যুত্থান হলো। গত 100 বছরে জুলাইয়ের মতো একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান আমাদের এই জমিনে হয় নাই। আমাদের প্রত্যাশা ছিল এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানটা যে তরুণদের হাত ধরে হয়েছে, কমপক্ষে 100 তরুণ এদেশে এরকম জায়গায় দাঁড়িয়ে যাবে, বাংলাদেশের 20 কোটি মানুষ চক্ষু বন্ধ করে যেন বলতে পারে যে দেশ উল্টে যেতে পারে, কিয়ামত হয়ে যেতে পারে। এই 100টা ছেলে মেয়ে জীবনে কোনোদিন দেশপ্রেমের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, ইনসাফ এবং সততার প্রশ্নে কারো সাথে আপোষ করবে না। ওদের জান যাবে, কোনোদিন জুলাই বিক্রি করবে না। ওরা ওদের শত্রুর সাথেও কোনোদিন জুলুম করবে না। কিন্তু অত্যন্ত আফসোস, সেই জায়গাগুলো নষ্ট হতে 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 যে 56,000 বর্গ মাইলের এই তাওহীদের জমিনে বিশ্বাস করবার মতো মাত্র হাতে গোনে 5-10টা ছেলে মেয়ে থাকবে। কেন? এবার আমাদের লড়াই, আমরা যেন পরবর্তী বাংলাদেশের জন্য যে সাংস্কৃতিক বিপ্লবটা করতে চাই, আপনি বিএনপি করেন, জামাত ইসলামী করেন, এনসিপি করেন, আপনি যেই দলই করেন না কেন, আপনি ইউএসএ থাকেন, কানাডা থাকেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, সাহিত্যিক হন, কবি হন, আপনি যে ইনপুটটা দেবেন সেটা ঘুরে ফিরে বাংলাদেশের পক্ষে যেতে হবে। আপনার মননে, মগজে, ভাবনায়, চিন্তায়, সমস্তত্বে, রাজনীতিতে যেই জিনিসটা বারবার প্রতিধ্বনি হবে, সেটি হলো বাংলাদেশ এবং বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম সীমান্ত। আপনাদের প্রতি বিনীত অনুরোধ,
আমাদের যে তরুণ ভাইয়েরা উসমান হাদি এবং তার টিম রাজনীতিতে নেমে যেই জিনিসটা সব থেকে ভালোভাবে করতে পেরেছে, শত শত অ্যাপলিটিক্যাল জেনজি তারা আমাদেরকে টেক্সট করে, আমাদের সাথে এসে যোগাযোগ করে যে পলিটিক্স যে এমন হইতে পারে, ইলেকশন যে এমন হইতে পারে, এইটা আগে জানলে তো আমরা পলিটিক্যালি মোটিভেটেড হইতাম। যাদেরকে অ্যাপলিটিক্যাল পোস্টিড হিসেবে ট্রিট করা হয়েছে তারা এখন আলহামদুলিল্লাহ পলিটিক্যাল হয়ে উঠছে। এই বাচ্চারা যারা কারো কাছে জীবনে এক পয়সা চাঁদা চাবে না, ঠিকাদারি চাবে না, নিজের বাপের পয়সায় চলে, খুবই ডিসেন্ট একটা লাইফ লিড করে, দেশের জন্য ভাবে, তারা যখন ভবিষ্যতে এমপি হবে, মন্ত্রী হবে, তারা যখন রাজনৈতিক দলের প্রধান হবে, সে যেই দলই হোক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের লড়াই, আমরা এমন একটা রাজনৈতিক অবস্থান তৈরি করতে চাই আমাদের টিমের সাথে, যারাই বেশ কিছুদিন কাজ করবে, এরপর আমাদেরকে ঘৃণা করে চলে গেলেও সেই যে দলের হয়ে কাজ করবে, সেখানে শুধু বাংলাদেশ পন্থারই বিজয় হবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের মাধ্যমে এবার আমার প্রার্থী মির্জা আব্বাস ভাই, জামাতের অ্যাডভোকেট হেলাল ভাই, দুজনেরই বড় বিলবোর্ড আছে এখানে, তাদের চোখে পড়লো, আরো ভালো লাগলো। আপনারা দেখেছেন যে আমার সাথে যারা সেলফি তোলে, ছবি তোলে, এটা আমার জন্য আনন্দের যে মানে একটা ছবিতে 3 জন প্রার্থী অন্তত পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদের মাধ্যমে, এখন পর্যন্ত গণমাধ্যম মাঝে মধ্যে এরকম বিতর্কের চেষ্টা করেছে যে তৈরির প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যে সকল প্রার্থী এক মঞ্চে কথা বলবে। তো আমি আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ করতে চাই, আব্বাস ভাই, হেলাল ভাই, আরো অন্যান্য যেসব প্রার্থী আছেন, আপনারা চাইলে, আমি ছোট মানুষ, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, ঢাকা 8-এর 9টা ওয়ার্ডে আমরা পাবলিক পার্লামেন্ট করতে চাই। আমরা সবাই প্রার্থীরা একসাথে দাঁড়িয়ে থাকবো, এরপরে জনতা এসে যে কোনো প্রশ্ন আমাদেরকে করবে, একই প্রশ্নের উত্তর আমরা সবাই মিলে দিব। এবং আমি আশা করি এটা নতুন একটা ডেমোক্রেটিক জার্নি শুরু হবে। নাম্বার 2, আপনারা আমাকে আজকে এখানে কি প্রশ্ন করবেন, সাংবাদিক বন্ধুরাও করতে পারবেন। আপনাদের প্রশ্ন শেষ হলে প্লিজ সামনের জায়গাটা একটু ফাঁকা করে রাখবেন। যে কোনো একজন, এই যে এতগুলো মসজিদের আমরা নামাজ পড়ি, আপনারা কোনো দিন দেখবেন না আমরা মসজিদের মধ্যে একটা লিফলেট দেই। আমি এবং আমাদের টিম মসজিদের মধ্যে, এমনকি বারান্দায় কিংবা মসজিদের প্রিমিসিসের মধ্যে না, মসজিদ থেকে মানুষ যখন বের হয় সেটার সামনে, আমরা মসজিদ থেকে স্কুলের সামনে যাই, কলেজের সামনে যাই, কাঁচা বাজারে যাই, মাছের বাজারে যাই, সব জায়গায় আমরা যাই। তো আপনাদের মাধ্যমে যেটা, যে যার যেখানে ক্ষমতা আছে সে সেখানে কোনো কোথাও স্কুলকে ব্যবহার করছে, কলেজকে ব্যবহার করছে, মসজিদকে ব্যবহার করছে, মন্দিরকে ব্যবহার করছে। আমাদের বিনীত অনুরোধ যে মসজিদ, যে কোনো ধর্মীয় উপাসনালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের ঠিক মধ্যে নির্বাচনী প্রচারণাটা, এটাকে অনুৎসাহিত করা উচিত এবং আমরা মনে করি নির্বাচন কমিশন সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন। অফকোর্স মসজিদের সামনে জায়গা, স্কুল প্রতিষ্ঠানের সামনে জায়গা, এইটা তো একটা কমন প্লেস, এখানে যে কেউ যেতে পারে। দ্বিতীয়ত, দেখেন আমাদের আনন্দের ব্যাপার হলো, আমরা যখন ফজর ক্যাম্পেইন শুরু করেছি, এটা বাংলাদেশের রাজনীতিতে আগে ছিল না। এখন আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের থেকে অনুপ্রাণিত হয়ে অনেকে ফজরের পরে রমনা পার্কে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এটা তো আমাদের জন্য ভীষণ আনন্দ। আমরা আপনাদেরকে বলেছিলাম যে পুরনো ধাঁচের রাজনীতিকে আমরা কঠিন করে তুলব, আর কম পয়সায় হালাল রাজনীতিকে আমরা সহজলভ্য করে তুলব। এখন সারা রাত না ঘুমিয়ে, 1-2 ঘন্টা ঘুমিয়ে যদি কেউ রমনা পার্কে আসতে বাধ্য হয় আমাদেরকে কম্পিট করবার জন্য, এটাই আমাদের আনন্দের, এটাই আমরা চাই। ভালো কাজে যত বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে, দেশটা অত বেশি সুন্দর হবে। ধরেন আজকে আমি বললাম যে আমি ওসমান হাদি একটা খারাপ কাজ করব না, আপনি আমার সাথে রাগ করে করলেন কি যে ও করে না একটা, আমি 2টা খারাপ কাজ করব না। আমরা সবাই মিলে ভালো কাজের যত কম্পিটিশন করব, দেশ থেকে খারাপ কাজ উঠে যাবে। তো প্রথমত দেখবেন যে ইভেন আমাদের অনেক বড় সিনিয়র ক্যান্ডিডেটদেরকেও দেখলাম ফজরের পরে এখন রমনা পার্কে যাচ্ছেন, কুশল বিনিময় করছেন। আমাদের আরো ভাইয়েরা, ভেরি ভেরি নাইস, ভেরি নাইস। আমরা খুবই অনার্ড ফিল করছি যে এইটা যে মানুষ পছন্দ করছে, এই মডেলটা আমরা দাঁড় করাতে পেরেছি। নাম্বার 2, আপনারা মিডিয়ার বন্ধুরা সব থেকে বেশি জানবার কথা, 10 টাকা, একদম 10 টাকা থেকে শুরু করে 1000, 5000, 10,000 টাকা মানুষ আমাদেরকে হাতের মুঠোয় কিভাবে দেয়, এইটা আমরা নিজেদের পেজ থেকে প্রচার করি না কয়েকটা কারণে। একটা হলো তাদের প্রাইভেসির একটা ব্যাপার আছে, এরপরে এটা আমাদের ওরকম ভালোও লাগে না। এরপরে আপনারা দেখেছেন এক আপা বেশ কিছুদিন আগে আমরা যখন মতিঝিলে ক্যাম্পেইন করছিলাম, উনি 2 কেজি আঙুর নিয়ে এসেছিল, তারপরে 10,000 টাকা নিয়ে এসেছিল আমাদেরকে গিফট করবার জন্য। তা আমরা বলেছিলাম প্লিজ কেউ ভিডিও করেন না। এরপরে আপনাদের মধ্য থেকে হয়তো কেউ সেটা ভিডিও করেছেন এবং সেটা পরবর্তীতে প্রচুর পরিমাণ মানুষের কাছে পৌঁছে গেছে। আমরা কিন্তু নিজেরা প্রচার করি নাই। এখন
আমরা ধরেন যদি এরকম প্রচার করি তাহলে এরকম প্রতিদিন অগণিত ভিডিও আছে। কিছুদিন আগে দেখেছেন বাংলা মোটরে এক চাচা যিনি রুটি কলা বিক্রি করেন, মানে জোর করে আচ্ছা ফাঁকে আপনাদেরকে একটা কথা বলে দেওয়া ভালো, আমাকে সেই চাচা বাংলা মোটরে যিনি 1000 টাকা দিয়েছিলেন, তো ওই টাকাটা সারাদিন আমি পকেটে ভিন্ন করে রেখেছিলাম। আমার খুব ইচ্ছা ছিল এই টাকাটা আমি এমন কাউরে সৎকার করতে চাই, মানে যেটা সে অনেক বেশি কাজে লাগবে এবং খুশি হবে, স্পেশাল ওয়ানকে। তো আমার ভাই গিয়ে বললো যে এইটা দরকার নাই, একটা কাজ করো যে আমার কাছেই দাও, আমি চাচার কাছে গিয়ে কিছু খেয়ে অন্যভাবে তার গিফট করে দিই, সে যাতে না বুঝে, এবং আমরা সেই টাকাটা তার কাছে পৌঁছে দিয়েছি। এটা আমাদের জন্য আনন্দের, উনি বুঝতেও পারেন নাই, কিন্তু ওনার কাছে আমরা পৌঁছে দিয়েছি। এই কথাটা কেন বললাম, এই যে একজন 10 টাকা 20 টাকা থেকে শুরু করে 500, 1000, 2000 টাকা, একজন মাছের ব্যবসায়ী, একজন চায়ের দোকানদার, একজন রিক্সাওয়ালা এই টাকাটা দিচ্ছে, এর মানে আমরা বুঝতে পারি আমাদের জবাবদিহিটা কার কাছে। আমি যদি একটা গ্রুপ অফ কোম্পানিজের কাছ থেকে 50 লক্ষ টাকা নেই, তাহলে আমাকে দায়বদ্ধ থাকতে হবে, নির্বাচিত হওয়ার পরে আমাকে অবশ্যই তার 2টা টেন্ডারের ব্যাপারে আমাকে কথা বলতে হবে, সে না বললেও। আমি যদি 10টা কোম্পানির কাছ থেকে নেই, তাহলে তার কনস্ট্রাকশন কাজে অন্য যখন কেউ ডিস্টার্ব করবে আমাকে গিয়ে দাঁড়াতে হবে। এই দাঁড়ানোটা আমি আমার নৈতিক কারণেই দাঁড়াতে চাই, কিন্তু তিনি আমাকে হেল্প করেছেন এই জন্য দাঁড়াতে চাই না। তো এইটা না নিয়ে যখন আমি কাউকে, আমাদেরকে কেউ রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, স্কুল শিক্ষক, ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, প্রবাসী ভাই বোনেরা আমাদেরকে 10 টাকা 20 টাকা থেকে শুরু করে 500, 1000, 5000 টাকা দিচ্ছেন, আমরা মনে করতেছি যে জনতা তার নিজের পয়সায় তার প্রার্থীকে নির্বাচন করাচ্ছেন। এবং আমাকে যদি কেউ 50 লক্ষ টাকা দেয়, এইটা তার মাথায় খুব মনে থাকবে, সে এসে হিসাব চাইবে। কিন্তু আমাকে যখন কেউ 500 টাকা দিচ্ছে, এইটা সে জীবনে ভুলে যাবে, এর মানে আমার প্রতি কোনো ব্যাপার নাই। কিছুদিন আগে এক ভাই এসেছেন, আমার কাছ থেকে হতাশ হয়ে চলে গেছেন, একজন তরুণ রাজনীতিবিদ, আমরা তাকে খুব ভালোবাসি। এসে বললেন তাকে, তার পিছনে আমি গত 5 বছরে তার 5 লাখ টাকা খরচ করছি, আমি খুবই হতাশ হয়েছি, এবার আপনার জন্য কাজ করতে চাই। তো 3-4 দিন খুব দৌড়ঝাঁপ করলেন, আমরা ইচ্ছা করেই তাকে স্পেস দিচ্ছিলাম না খরচ করবার জন্য। আপনাদেরকেও বলে রাখি, যারা আমাদের জন্য একটু খরচ করতে চান, কোনো ভিন্ন উদ্দেশ্য নিয়ে যে এখন 10,000 টাকা বিনিয়োগ করি, এটা 20,000 টাকা কোনোদিন প্রফিট সহ ফেরত পাবো, আপনারা চেষ্টা করে দেখতে পারেন, আপনারা হতাশ হয়ে ফিরে যাবেন। কারণ হলো আমাদের এমন একটা আলহামদুলিল্লাহ পাইপলাইন তৈরি হয়েছে, আপনারা কোনো উদ্দেশ্য নিয়ে, অসৎ উদ্দেশ্য নিয়ে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি, দেশের কল্যাণের বাইরে যদি আমাদেরকে এক কাপ চাও খাওয়াতে চান, আপনি আমাদের নেটওয়ার্কের মধ্যে আটকা পড়বেন, আপনি খরচ করতে পারবেন না। যেহেতু আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আসেন নাই, আপনি 3-4 দিন পর হতাশ হয়ে এমনিতেই বাসায় ফিরে যাবেন। আর যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দেশকে ভালোবেসে, স্বাধীনতা, সার্বভৌমত্বকে ভালোবেসে আসে, তারা তো লেগে থাকতে চায়, তাদের কোনো দুঃখ কষ্ট নাই। সুতরাং আমাদের ব্যাপারে যদি ওরকম কেউ চেষ্টা করেন যে একটু টোপ দিয়ে চেষ্টা করি, আল্লাহ মাফ করুক, বয়স তো কম, নারী ট্র্যাপে না পড়লে আর কোনো ট্র্যাপে ফেলাইতে পারবেন না। হ্যাঁ, দোয়া চাই আপনাদের কাছে, হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ, সমস্ত ট্র্যাপ থেকে। তো এরপরে তো আমি বলেছি যে আমাকে নিয়ে যখন এই বাজে ভিডিও বানানো হয়েছে, তো আমি বলেছি আমার এরপর নিয়ে বানাইলে একটু স্লিম ফিগার দেখে বানাবেন, আমার একটু স্লিম ফিগার পছন্দ। হ্যাঁ, তো বিকজ হলো যে এইসব ভাষা দিয়ে খেয়াল করবেন, আমাদেরকে অ্যাটাক করতে চায়, আমাদেরকে অ্যাটাক করে লাভ নাই, কারণ ওরা আগে ওটা শিরোনাম দিয়ে আমরা পোস্ট দিয়ে দেয়, আল্লাহ ভরসা। তো এখন আপনাদের জন্য আমাদের যেটা দুটো বলা, নাম্বার 1, আমরা ভোরে উঠে ক্যাম্পেইন শুরু করে রাত্রি 10টা পর্যন্ত হেঁটে হেঁটে, আমি ইলেকশনের আগে একটা ভিডিও আপনাদের সামনে দিব যে আমি দাঁড়ায় আছি, 8-10 জন কেউ লিফলেট নিচ্ছেন, আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা মিডিয়ার বন্ধুরা। শাহবাগে যেদিন বাতাসা মুড়ি দিয়ে, আমরা বাতাসা বৈঠক দিয়ে আমার নির্বাচনী প্রচারণা শুরু করেছিলাম, তখন এক ভ্যানওয়ালা চাচা, উনি অন্য মানুষ হয়েছিলেন, আমি লিফলেট দেওয়ার চেষ্টা করেছি অনেকক্ষণ, উনি আমার দিকে তাকানো নাই। পুরো ফ্যাসিবাদী আওয়ামী গোষ্ঠী এবং এদের সাথে যারা বন্ধু বান্ধব, এরা এইটাকে নিয়েই করবার চেষ্টা করলো যে দেখো এদেরকে মানুষ ফিরেও তাকায় না, কি নির্লজ্জ, তারপরেও আমি লিফলেটটা দিতে চাই। এবং তারা যেটাকে নির্লজ্জ কাজ মনে করে, ওটা আমাদের জন্য সম্মানের। আমাকে মানুষ উপেক্ষা করবে, আমার গায়ে ময়লা পানি ফেলবে, যতক্ষণ না পর্যন্ত আমার উপরে শারীরিক বড় করে আঘাত করবে। দেখেন এখানে 3.5 লাখ ভোটার, সবাই কি আমাকে পছন্দ করবে? এটা কোনো কথা? আমাকে একবার বললো যে আমি এইটা আপনাদের মাধ্যমে, কার মাধ্যমে ভাইরাল হয়েছে জানি না, আমাকে অনেক বন্ধুরা বললো কি তোমার কি এই কথাটা বলা ঠিক হয়েছে, কাটাবান মসজিদের সামনে জনসংযোগ করছি। তো এক চাচা, দেখেন আপনারা একটা ব্যাপার খেয়াল করবেন, মিডিয়ার বন্ধুরা অনেক রাগ করেন কেন, যে প্রতিদিন কোথায় কখন ক্যাম্পেইনে যাই আপনাদেরকে জানাই না। আপনাদের প্রতি আবারও সরি বলি। দেখেন আপনারা থাকলে তো আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে আপনাদের মাধ্যমে প্রচার হবে, কিন্তু মুশকিলটা হলো আমরা না এই প্রচারণার বাইরে গিয়ে একদম সিকিউরিটি গার্ড আঙ্কেলের সাথে 5তলা 7তলা বারান্দায় দাঁড়িয়ে যে আন্টি আমাদেরকে হাদি বলে ডাক দেয়, আমরা তার সাথে 1-to-1 কথা বলতে চাই। এই জন্য আপনারা দেখবেন
আমরা যখন যাই আমাদের টিমে 8-10 জন আর বেশি কেউ থাকে না। এবং তাও আমি যখন কোন একটা স্কুলের সামনে, কলেজের সামনে বা মসজিদের সামনে দাঁড়াই, দেখবেন আমার দুই পাশে কেউ থাকে না, ওই কর্নারে একজন, ওই কর্নারে একজন। এই যে আমরা এখানে একটু প্রচারণা করলে কিছু তো ডিস্টার্ব মানুষের হবেই। আমাদের এবারে সব থেকে বড় পলিসি হলো মানুষকে কত কম বিরক্ত করে, কত কম ডিস্টার্ব করে ইলেকশন ক্যাম্পেইন করা যায়। আলহামদুলিল্লাহ এটা আমরা এস্টাবলিশ করে ফেলেছি। শত শত মানুষ দেখেছি ফেসবুকে পোস্ট দিয়েছে যে মানুষকে কত কম বিরক্ত করে ইলেকশন ক্যাম্পেইন করা যায়, এটা একটা নজির স্থাপন আমরা করছি। এই যে দেখবেন আমি একা দাঁড়াই থাকি, আমার পাশে 5 জন দাঁড়ায় না কেন? আমার পাশে আরো 5 জন দাঁড়ালে আমি ঠিক যে রিক্সাওয়ালা, সবজিওয়ালা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার বাসার আন্টি, তার একান্ত কথাটা শুনতে চাই। আমার পাশে যদি আমার বন্ধুরা দাঁড়াই থাকে বা মিডিয়ার 5 জন ভাই থাকে, তিনি তো আমার সাথে এসে কথা বলতে কমফোর্ট ফিল করবেন না। তিনি তো ক্যামেরার সামনে কথা বলতে চান না, তিনি আমার সাথে একান্ত কথা বলতে চান। আমার সাথে 10 জন থাকলে তিনি কথা বলতে চান না। এই জন্য আপনাদেরকে কাউকে না জানাইয়া আমরা হুটহাট গিয়ে এক এক বাড়ির সামনে দাঁড়াই, স্কুল কলেজের সামনে দাঁড়াই, চা খাই, বাড়ির দারোয়ানের সাথে কথা বলি, এবং আমরা তাদের কাছ থেকে রিয়েল রেসপন্সটা শুনবার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই মিডিয়ার বন্ধুরা দেখেছেন, এরকম কয়েকটা ব্যাপার ঘটেছে। শাহজাহানপুরে সেদিনকে আমরা হেঁটে আসছি, বাড়ির 5 তলা থেকে এক আন্টি হাত বাড়াইয়া, যে আন্টি হাদি দাঁড়াও, এইটা বলে দাঁড় করিয়া তিনি তার বাচ্চাকে পাঠাইছেন আমাদেরকে জন্য খাবার দিয়া, এবং ফোন নিয়ে পাঠাইছেন যে ওর ছবি তুলে আনো তোমার সাথে গিয়া। এরকম আমাদের সাথে প্রচুর ঘটে। তো এখন যদি আমাদের সাথে মিডিয়ার ভাইরা থাকে, আমার সাথে 50 জন 100 জন যায়, ওই আন্টি তো আমাকে হাদি বলে ডাক দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তো আমাকে এখন সব থেকে 2টা কথা শুনি, এটা আপনাদেরকে বলি। প্রথমত যেটা একটু লেস ইম্পর্টেন্ট, এটা আগে বলি যে অনেক আমাদের এইবারের যে গত 2 মাস ধরে রাস্তায় আছে, এটা সব থেকে বড় আমাদের ইম্প্যাক্ট হলো, আমরা আগে ভাবতাম কি যে তরুণরাই আমাদের সব থেকে বড় শক্তি, তারা আমাকে সব থেকে বেশি চেনে, আমাদেরকে ভালোবাসে। বিশ্বাস করেন আমরা অবাক হয়েছি, আমরা যখন রাস্তায় নামলাম 55, 60, 65 বছরের আঙ্কেলরা, তারা এইভাবে আমাদেরকে কানেক্ট করবেন, এসে জড়ায় ধরবেন, মাথায় হাত রেখে দোয়া করবেন, আসার পথে আমাদের জন্য রিক্সা ভাড়া দিয়ে দিবেন, খাবার কিনে দিবেন। এইটা আমরা চিন্তাও করি নাই। এবং এইটা তারা ফিডব্যাকটা বলে যে তোমার কোনো টকশো মিস করি না, তোমার কোনো বক্তব্য মিস করি না। এই ব্যাপারটা খেয়াল করলাম।